কলকাতার ব্যস্ত রাস্তা, হর্নের শব্দ আর ভিড় পেরিয়ে আমাদের গাড়ির চাকা আজ থেমেছে একেবারে পাহাড়ের বুকে। ভালুকপংয়ের সবুজ পাহাড়ি গলি ছেড়ে আজ আমাদের যাত্রা দিরাঙের পথে। ভালুকপং থেকে দিরাঙের এই পথটা, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটা মোড় লুকিয়ে রাখে এক নতুন সৌন্দর্য। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে সবুজ অরণ্য, আকাশে ভাসমান মেঘ, নিচে প্রবাহমান ঝর্ণা, আবার কখনো কুয়াশার আস্তর। এসব দেখে বারবার মনে হচ্ছিল যে জীবনের আসল সৌন্দর্য যেন ঠিক এখানেই লুকিয়ে। এই যাত্রা শুধুই রাস্তার নয়, এ যেন প্রকৃতির সাথে এক আত্মিক মিলনের মুহূর্ত। চলুন তবে আজ এগিয়ে চলি ভালুকপং থেকে দিরাঙের পথে। গুড মর্নিং ফ্রম ভালুকপং। আমি এখন দাঁড়িয়ে আছি ভালুকপংয়ের মন্ডলঘাং হোটেলে। গতকাল রাত্রে আমরা চেক ইন করেছি, তখন রাত্রি ছিল বলে, পুরো অন্ধকার ছিল বলে এই সুন্দর ভিউজটা দেখাতে পারিনি। আর এটা হলো ভালুকপংয়ের কামেং রিভার, যে কামেং রিভারকে আমি কালকের বারবার আসার সময় বলছিলাম যে আমাদের সাথে ফলো করতে করতে যাচ্ছে। এই হলো সেই নদী। দারুণ লাগছে জায়গাটা, মেঘলা হয়ে আছে, বাট জাস্ট অসাম। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরাবো। ঘড়িতে বাজে প্রায় 12টা। আমাদের আজকের প্ল্যান হলো আমরা ভালুকপং থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে দিরাঙের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর সাইট সিন আছে, তো চলুন করা যাক দিরাঙের যাত্রা ভালুকপং থেকে। বাট তার আগে চলুন হোটেলের চারিদিক এবং রুম ট্যুরটা একবার দেওয়া যাক। এটি হলো হোটেলের সামনের লনটি, যেখানে চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে ভর্তি। এটা একটা ছোট্ট ডাইনিং প্লেসের মতন বানানো হয়েছে এবং যেখান থেকে বাইরের ভিউটি কিন্তু খুবই মনোরম। এটা রুম নাম্বার 106। আর আপনারা এখান থেকে ঢুকলেই ফার্স্টেই দেখবেন বাঁদিকে একটা বিশাল বড় বসার জায়গা। এখানটা একটা সোফা মতন করা আছে, আর এইখানটাতে একটা আপনারা জামা কাপড় রাখার জায়গা পাবেন। আর এই অপোজিটে হচ্ছে দুটো বেড। এখানে একটা সিঙ্গেল বেড, তার সাইডেই বিশালাকার একটা উইন্ডো, যে উইন্ডো থেকে দারুণ বাইরের ভিউটা দেখা যায়। সামনে ব্যালকনিটাও আছে। আর এইখানে একটা ডাবল বেডরুম। এটা ডাবল বলতে এটা অ্যাকচুয়ালি এটা কিং সাইজ, তো 3 জন আরামসে এখানে থাকতে পারবে। আর মাঝখানে একটা সেন্টার টেবিল রাখা আছে। পুরো রুমটাই দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেট করা বিভিন্ন রকম সিনারি দিয়ে। আর এই দিকটাতে এসি, তার সাথে এখানে টিভি এবং আপনাদের বাকি সাজ সরঞ্জাম রাখার পুরো জায়গাগুলো এখানটায় আছে। আর এইখানে হলো একটা ওয়ার্ড্রপ দেওয়া। এটা হলো ওয়াশরুম, যথেষ্ট মোটামুটি বড় সাইজেরই আছে। এখানটায় কোমোড, গিজার, বেসিন, প্লাস স্নান করার জন্য যা যা লাগে, বাথটাব, টুল, সমস্ত কিছুই দেওয়া আছে। তো রুমটা এক কথায় বিশাল আকার। আর এইখানে হলো আপনাদের ড্রেসিংয়ের জন্য এই হচ্ছে মিররটা এখানটায় দেওয়া। এবার চলুন একটু বাইরেটা দেখানো যাক। আর সব থেকে সুন্দর যেটা, সেটা হচ্ছে রুম থেকে বেরিয়েই ব্যালকনি। আর ব্যালকনি থেকে দেখুন জাস্ট সামনের ভিউটা, ওই দূরে দেখা যাচ্ছে নদীটা। ওয়াও, জাস্ট অসাধারণ, একদম মেন রোডের সামনে। কালকের আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এবার বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, আর তা হলো দিরাং। ভালুকপং থেকে দিরাঙের ডিস্টেন্স 134 কিলোমিটার এবং যা যেতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগে। তবে আজ আমরা পথে দেখব প্রচুর প্রচুর সাইট সিন, যেটি করতে কিন্তু সময় লাগবে। তবে আজকে সাইট সিনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে সবকটি জায়গায় আপনারা চলার পথে রাস্তাতেই পাবেন। এই দেখুন বাঁ হাতেই হলো ভালুকপংয়ের এই মন্ডলঘাং হোটেলটি। এটি ক্রস করেই আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এই দেখুন কামেং রিভার। আমি জাস্ট হোটেল থেকে বেরিয়ে দিরাঙের উদ্দেশ্যে যাচ্ছি, আর এই পাশ থেকে বয়ে চলেছে কামেং নদী।
প্রচুর জল, প্রচুর জল। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই সোজা রাস্তাতে, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সোজা রাস্তাতে আমরা যাচ্ছি এখন। আর ঠিক রাস্তার পাশ থেকে ফলো করছে কামেং নদী। আমরা ঠিক যখন শিলিগুড়ির থেকে গ্যাংটকের দিকে যাই, সাইড থেকে তিস্তা নদীটা বয়ে যায়, এইটা ঠিক এরকমভাবেই আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি ডিরাংয়ের দিকে। আর দেখুন সাইড থেকে এই কামেং রিভার বয়ে চলেছে। আমরা চলেছি আমাদের আজকের ফার্স্ট সাইট সিনে, সেটা হলো টিপি অর্কিড রিসার্চ সেন্টার। এই টিপি অর্কিড রিসার্চ সেন্টারটি ভালুকপং থেকে প্রায় 4 কিলোমিটার মতন দূরে অবস্থিত, আর প্রায় 5 মিনিট মতো সময় লাগে আপনারা পৌঁছে যাবেন। আমরা পৌঁছালাম টিপি অর্কিড রিসার্চ সেন্টার, আর গেট থেকে সামনে এগোতেই আপনারা পেয়ে যাবেন এখানে টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টার থেকে পার হেড 20 টাকা টিকিটের বিনিময়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন একটা বিশাল আকার পার্কিং জোন, আর পার্কিং জোনের পাশেই রয়েছে খুব সুন্দরভাবে বানানো একটা সেলফি কাউন্টার। এই অর্কিড সেন্টারটি এশিয়ার অন্যতম বৃহত্তম অর্কিডেরিয়াম। চারিদিকে পাহাড় এবং সবুজ বনাঞ্চলের মধ্যে ভ্রমণ পিপাসুদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য। এখানে আপনারা পাবেন গ্লাস হাউস, স্পিসিস হাউস, ন্যাচারাল অর্কিডেরিয়াম, অর্কিড মিউজিয়াম ইত্যাদি। আমি এখন চলে এসেছি টিপি অর্কিড সেন্টারে। বিশাল আকার জায়গার উপর নির্মিত এই অর্কিড সেন্টারটি, আর এই জায়গাটা দেখছেন কি সুন্দর করে ডেকোরেট করা। এখানে সবাই এসে লোকজন ফটো তুলতে পারে। আর আমি এখন দাঁড়িয়ে আছি পার্কিং জোনে। এখানে পার হেড 20 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এই অর্কিড সেন্টার ধরে একদম সোজা শেষ প্রান্তে গেলে আপনারা দেখতে পাবেন কামেং রিভারটা। তো চলুন একবার অর্কিড সেন্টারটা ঘুরে দেখো। এই অর্কিড সেন্টারটি সোম থেকে শনি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এবং রবিবার বন্ধ থাকে। চলুন এবার ভেতরটা আপনাদেরকে দেখানো যাক। আমি চলে এসেছি টিপি অর্কিড সেন্টারে, আর এখন আছি হাউস নাম্বার 4। হাউস নাম্বার 4 বলতে এখানে বিভিন্ন হাউস নাম্বার করে ডিফারেন্ট ক্যাটাগরির অর্কিড এখানে আলাদা আলাদা করে রাখা আছে। তো এখন আছি হাউস নাম্বার 4-এ। চলুন এটা একবার দেখা যাক। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি। কোথায় কি অর্কিড আছে দেখুন। এইটা কি সুন্দর লাগছে, কি দারুণভাবে বানানো, এটা সুন্দরভাবে তৈরি। ওয়াও, ভেরি নাইস। এখানে দেখুন আর একটা রকমের এখানে অর্কিড রাখা, যেটা ব্লুম হয়। ফ্লাওয়ারিং টাইম দেখুন এখানে লেখা আছে মার্চ টু এপ্রিলে। এবার আমরা যাচ্ছি হাউস নাম্বার 3। লেখা 3, বাট এখানে লেখা আছে নেটিভ অর্কিড হাউস 2। এবার বুঝতে পারছি না কোনটা কি জিনিস। বাহ, এখানে আবার কি সুন্দর দেখুন, গাছের গুড়ির মধ্যে অর্কিডগুলো তৈরি। অ্যারিডেস এখানে লেখা, অ্যারিডেস, এবং সব বিভিন্ন গাছের নামগুলো এখানে দেওয়া। ওয়াও, ইটস সো বিউটিফুল, কি ভীষণ সুন্দর লাগছে। আমার হঠাৎ মনে পড়ে গেল কাজিরাঙাতে এরকম একটা বিশাল আকার অর্কিড সেন্টার আছে। বিশাল আকার মানে এর থেকে ছোট হবে, কারণ এটা তো অনেকটা বড় জায়গার মধ্যে ওপেনলি বানানো। আচ্ছা, কথা বলতে বলতে এই দেখুন, এই একটা অর্কিড দেখতে পেলাম যেটা ব্লুম হয়ে আছে। চলুন এবার অন্য হাউসে যাওয়া যাক। এই দেখুন, এই দিকেও প্রচুর প্রচুর এরকম করে বানানো।
ওয়াও, সো বিউটিফুল। এখানে আবার একটা অর্কিডের আলাদা করে একটা স্ট্যাচু মতন বানানো। আচ্ছা, এটা হলো অর্কিড জঙ্গল। এই জায়গাটা হচ্ছে অর্কিড জঙ্গল, মানে এখানে কোনো হাউস করে বানানো নেই। এখন আমি ঢুকে গেছি অর্কিড জঙ্গলে। এইখানে একদম ন্যাচারাল ওয়েতে যেভাবে অর্কিড ধরুন তৈরি হয়, এটা এখানেই সেরকমভাবে। বিশাল জায়গা নিয়ে মানে এটা আপনাদের পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে আধ ঘন্টা 1 ঘন্টার মতন সময় লেগেই যাবে যদি খুব সুন্দরভাবে দেখতে চান। আচ্ছা, এই ফ্লাওয়ার্সগুলো দেখুন, ওয়াও কি অসম লাগছে না এগুলো দেখতে, দারুণ, জাস্ট দারুণ, অসম্ভব সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে তো প্রচুর মশা, চারিদিকে ভর্তি মশা। এই পুরো জঙ্গলটাতেই দেখুন অর্কিডের গাছ আছে, বিভিন্ন রকমের অর্কিড এখানে আছে। একটা ছোট্ট অর্কিড হয়ে আছে, কি ভারী মিষ্টি। আচ্ছা, অর্কিড জঙ্গল থেকে বেরিয়ে এবার দেখি কোন দিকটাতে যাওয়া যায়। এখানে দেখুন সুন্দর বোর্ড করে দেওয়া, আপনাদের একবার দেখিয়ে দিই। এই দিকটা হচ্ছে, এই রাইট সাইডটা যেমন দেখুন অর্কিড জঙ্গল, আর বাঁ দিকটা ল্যাবরেটরি, আর এখানে আছে গ্লাস হাউস 1। এই দেখুন উপরে অর্কিড হয়ে আছে। এটা হচ্ছে অর্কিড সোভেনিয়ার শপ বা অর্কিড রিসার্চ সেন্টার। এখানটাতে জনসাধারণের প্রবেশ বোধহয় নিষিদ্ধ, বন্ধ করে রাখা আছে দেখতে পাচ্ছি। ওই জায়গাটা হচ্ছে অফিসারদের অফিস, আর এইটা হচ্ছে অর্কিডেরিয়ামটা। এইটা হচ্ছে ভ্যানিলা অর্কিড। এত বৃষ্টি পড়ছে না, কিছু ঘোরা মুশকিল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এবার গাড়ির থেকে ছাতা নিয়ে বেরোতে হবে। যাই হোক, আর এখানে যেটা রিভার ভিউ লেখা দেখলেন, ওখান থেকে স্ট্রেট চলে গেলে কামেং রিভারটা দেখা যায়। আমি আর ওদিকে গেলাম না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এবার যাই, পরবর্তী জায়গাতে যেতে হবে, প্লাস আমাদের ডিরাংও পৌঁছানোর ব্যাপার আছে। সো লেটস গো দেয়ার। টিপি রিসার্চ সেন্টার ঘুরে সামনের দিকে আগাচ্ছি, আর এই জায়গাতে দেখুন কামেং রিভারটা দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। নদীর ঢেউ দেখুন, প্রচুর প্রচুর জলের স্রোত একবার দেখুন, আর একদম পুরো ফগ সৃষ্টি করছে। ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, তার মধ্যেই আমরা আজকের এগিয়ে চলেছি ডিরাংয়ের উদ্দেশ্যে। এই জায়গাটাতে রাস্তাটাকে বোধহয় চওড়া করছে, রাস্তা ভেঙে গেছে, রাস্তাটাকে চওড়া করছে। আমি পৌঁছে গেছি লুমুং ওয়াটারফলসে, আর দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন, এই নিচ থেকে কামেং নদী বয়ে গেছে, আর ওই হলো লুমুং ওয়াটারফলস। আমরা ভালুকপং থেকে ডিরাং যাওয়ার পথে জাস্ট কিছুটা এসেছি, টিপি অর্কিড সেন্টার ঘুরে সামান্য কিছুটা আসাতেই এই লুমুং ওয়াটারফলসটা দেখতে পেলাম। একদম রাস্তার উপরে, আপনাদেরকে কষ্ট করে কোথাও নামতে হবে না, যেতে হবে না, রাস্তার উপরেই এই ওয়াটারফলসটা দেখতে পাবেন আপনারা। আর এই হলো লুমুং ওয়াটারফলস। একদম রাস্তার ধারেই লুমুং ওয়াটারফলস।
পিঞ্জলি ব্রিজে, ওয়ান ভেহিকেল অ্যাট আ টাইম। এখানে একটা ভেহিকেল অ্যাট আ টাইমেই যেতে হবে, একজন চলে গেলে তারপরেই যেতে হবে। ম্যাক্সিমাম লোড হচ্ছে 30 টন অনলি। সো এখন আর কোনো ভেহিকেল নেই এখানে, তাই আমরা আগিয়ে চলতে হবে। দেখুন আচার বিক্রি হচ্ছে কত দোকানে। একটু করে রাস্তা যাচ্ছি আর একটা করে ব্রিজ আমরা ক্রস করছি, যেগুলো বিআরও দ্বারা নির্মিত। দারুণ লাগছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে ডিরাঙের উদ্দেশ্যে। সামনের দিকে এগিয়ে চলতেই হঠাৎ চোখে পড়ল একজন ভদ্রলোক স্কুটি থেকে পড়ে গেছেন। সামনেই ছিল একটা আর্মির গাড়ি, ওনারা তাড়াতাড়ি নেমে গেলেন ভদ্রলোকটিকে সাহায্য করতে। বর্ষায় পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে গেলে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, একটু অন্যমনস্ক হলেই বিপদ। এগিয়ে চললাম সামনের দিকে, আর দেখতেই পাচ্ছেন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর পথে এক অসাধারণ ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ভিউটা দেখুন, ভিউটা দেখুন, পুরো মেঘে ছেয়ে গেছে। আমরা সেসা থেকে এখন 10 কিলোমিটার দূরে, আর দেখুন এ কি দৃশ্য। বারবার করে বাইরে বেরোচ্ছি আর দেখুন পুরো ভিজে ফিরছি, বাট এত সুন্দর জায়গা, ভিডিও ফটো না তুলে কি করে থাকি, একদম ভিজে চুপচুপ হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে বলার মতন নয়। সেসা আর 6 কিলোমিটার এখান থেকে, টেঙ্গা 56 কিলোমিটার। পুরো সামনেটা মেঘে ঢেকে গেছে একদম, তার মধ্যে বৃষ্টি, আর এই বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমাদের অরুণাচল প্রদেশের ভ্রমণ হয়ে চলেছে। জবের থেকে আমরা বেরিয়েছি কলকাতা থেকে, বৃষ্টি আমাদের সাথী, বৃষ্টিকে সঙ্গী করে নিয়েই মনে হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের ট্রিপটা কমপ্লিট করতে হবে। বর্ষায় অরুণাচল প্রদেশ। আমরা পৌঁছে গেছি দুর্গা মন্দির, এবার নামবো একটু মায়ের মন্দিরে নমস্কার করে, তারপর আবার সামনের দিকে এগিয়ে চলবো। এই দুর্গা মন্দিরের সাথে সাথে এখানে রাধা কৃষ্ণজিরও এক মন্দির আছে। সেসা পৌঁছে গেছি আমরা। কি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। এক ঝাঁক বৃষ্টি মাথায় নিয়ে আগিয়ে চলেছি আমরা ডিরাঙের উদ্দেশ্যে। আমার মনে হচ্ছে আমার এন্টায়ার অরুণাচল প্রদেশের ট্রিপটা এই বৃষ্টি মাথায় নিয়েই যেতে হবে। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি সেসাতে, আর দাঁড়িয়েছি এখানে একটা দোকান দেখে ম্যাগি আর চাউমিন অর্ডার করলাম, খেয়ে আবার আগিয়ে চলবো সামনের দিকে। প্রচুর অনেকগুলো এখনো ঘোরার জায়গা আমাদের দেখা বাকি আছে, সেগুলো দেখে তারপর আমরা যাব ডিরাঙে। আমরা এই যে যাবো ডিরাং অবধি, এখন তো সেসাতে আছি, তো এরপর আমরা যে জায়গাগুলো ক্রস করব সেটা হচ্ছে টেঙ্গা, টেঙ্গার পরে আমরা ক্রস করব বোমডিলা, বোমডিলা ক্রস করে আমরা পৌঁছাবো ডিরাঙে।
পাহাড়ের ম্যাগির স্বাদটাই পুরো পাল্টে যায়, জাস্ট অসাধারণ। আমরা সেসা ক্রস করে আগিয়ে চলেছি এখন সামনের দিকে। সামনে আরো 2-3টে আমাদের আজকে ঘোরার জায়গা বাকি আছে। বৃষ্টিটা আর জাস্ট থামছেই না, কিছুতে বৃষ্টিটা থামছে না। Wall of Fire Division welcome you. Welcome to Sesa Camp. বৃষ্টি হচ্ছে আর তার সাথে কুয়াশাতে একদম মেঘ দিয়ে পুরো ঢেকে গেছে। রাস্তাটা অবশ্য ভীষণ সুন্দর, দারুণ রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। সামনে একটা ব্রিজ আসছে দেখুন। ওরে বাবা, এ তো পুরো কুয়াশায় ঘিরে গেছে একদম। ওয়াও, এখানে সব লোকজন দাঁড়িয়েছে, আবার ফটো সেশনও করছে। পথ চলতে চলতে চলে আসলাম একটা আনএক্সপেক্টেড ওয়াটারফলসে। এই ওয়াটারফলসের কথা কেউ কখনো বলে না। দিস ইজ সেসা ওয়াটারফলস। ওয়াটারফলসে এই লেভেলের জল জাস্ট ভাবা যায় না, দেখুন একবার। Beautiful Sesa waterfall. সেসা ওয়াটারফলস দেখে সামনে এগাতেই আমরা পড়লাম প্রচন্ড কুয়াশার কবলে। একদম জিরো ভিজিবিলিটি, লিটারেলি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা। ডিরাং পৌঁছতে আরো 98 কিলোমিটার। আমরা পৌঁছালাম নেচিপু টানেল। এটি অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং জেলায় অবস্থিত। টানেলটি প্রায় 500 মিটার দীর্ঘ। টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 মিটার উপরে অবস্থিত। এই টানেলের ভেতরে আপনারা ঢুকলেই দেখতে পাবেন এখানে আধুনিক আলোকসজ্জা এবং অটোমেটিক কন্ট্রোল ব্যবস্থা রয়েছে। এই টানেলের জন্য প্রায় 6 থেকে 7 কিলোমিটারের পথ ছোট করা সম্ভব হয়েছে, যেটি প্রায় 20 থেকে 30 মিনিটের সময় বাঁচিয়ে দেয়। কুয়াশা এবং খারাপ আবহাওয়ার দিনেও কিন্তু এই নেচিপু টানেল খুব সহজেই পার হতে সাহায্য করে পর্যটকদের। কোনো আইডিয়া নেই কখন পৌঁছাবো ডিরাংয়ে। একটু করে আগাচ্ছি, বর্ষার মধ্যেও যা ভিউ দেখে পুরো দাঁড়িয়ে পড়ছি। আবার দাঁড়িয়ে পড়লাম একটা অসাধারণ ভিউ দেখে। চলুন একবার ভিউটা আপনাদেরকে দেখানো যাক।
দেখুন পাহাড়টাকে কিরকম ভাবে বাঁধিয়েছে যাতে না ধস নামে। পৌঁছালাম আজকের পরবর্তী গন্তব্যস্থল দুদ্দুল থেরপালিং মোনাস্ট্রি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফিট উচ্চতায় অবস্থিত এবং জামেরি নামক জায়গাতে এটি অবস্থিত। এটি বন্ধ থাকার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। এই মোনাস্ট্রিটা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধনা, প্রার্থনা এবং শিক্ষা কেন্দ্র। চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর তার মাঝেই নির্মিত হয়েছে এই মোনাস্ট্রি। পৌঁছে গেলাম জামেরি সাসপেনশন ব্রিজ। নিচ থেকে চলে গেছে নদী আর তার উপরে এই সাসপেনশন ব্রিজটা দেখুন বানানো হয়েছে। এই জামেরি সাসপেনশন ব্রিজের সামনে এই দেখুন একটা হোমস্টেও আছে, হোমস্টে জামেরি পয়েন্ট। আর এই দিকে হলো সাসপেনশন ব্রিজটা। এই চলে আসলাম জামেরি সাসপেনশন ব্রিজে। দেখুন বাইরে এখানে লেখা আছে উইক ব্রিজ অনলি 10% অ্যাট ওয়ান টাইম। তো একসাথে 10 জনই এখানে ওঠা যাবে। আর এখানে একটা খুব সুন্দর একটা বসার জায়গার মতো করা আছে, এখানে বসে বসে বাইরের পাহাড় আর নদীর ভিউটাও আপনারা নিতে পারেন। এখানটা কিছু লেখার বোঝা যাচ্ছে না, কি লেখা আছে দেখি। সাসপেনশন ব্রিজ ওভার টেঙ্গা রিভার। এটা টেঙ্গা রিভারের উপর যে সাসপেনশন ব্রিজ সেটাই লেখা, কিন্তু বোঝা যাচ্ছে না কিছুই। চলুন একবার ব্রিজটাতে ওঠা যাক। অ্যান্ড হিয়ার আই অ্যাম অ্যাট দ্য সাসপেনশন ব্রিজ। ওরে বাবা, যত আগেই যাচ্ছি পুরো মনে হচ্ছে ব্রিজটা দুলছে। ও আমার তো ভয় লাগছে, ওরে বাবারে। আমরা ওই উপর থেকে চলে আসলাম, উপর থেকে এসে এইখানটাতে আমরা দাঁড়ালাম। আর এই দেখুন এই যে গেট, আমি অলরেডি মাঝখানে চলে এসেছি। নিচ থেকে বয়ে চলেছে টেঙ্গা রিভার। বড় বড় বোল্ডার্সগুলো দেখুন পুরো দেখা যাচ্ছে, সমস্ত বোল্ডার্সগুলো দেখা যাচ্ছে। এই ব্রিজটি টেঙ্গা নদীর উপরে তৈরি হয়েছে এবং দড়ি ও লোহার তার দিয়ে ঝুলন্ত সেতুর মতো নির্মিত। ব্রিজ থেকে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন কোনো দোলনাতে আমি দুলে চলেছি। দেখুন ব্রিজটা কিরকম দুলছে, ওরে বাবারে। জামেরি সাসপেনশন ব্রিজ ঘুরে সামনে কিছুটা এগাতেই আমরা পৌঁছালাম নাগ মন্দির, যেটি ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের সিংচুং ব্লকে অবস্থিত। শোনা যায় যে 1960 সালে ভালুকপং তাওয়াং রাস্তা তৈরি হওয়ার সময় এখানে কিছু নাগ দেখা যেত, যাদের মধ্যে একটি পুরুষ নাগ মারা যাওয়ার পর দুর্ঘটনাবশত কাজ বন্ধ হয়ে যায়। এই ঘটনা থেকে প্রভাবিত হয়েই মেজর কর্নেল রামাস্বামীর অধীনে 1966 সালে এই নাগ মন্দিরটি তৈরি করা হয় এবং তারপর থেকেই শোনা যায় যে শান্তি ফিরে আসে এবং পথ তৈরির কাজও অব্যাহত থাকে। এখানে হিস্ট্রি অফ নাগ মন্দির লেখা, নাগ বাবাজি কি জয় হো। এই হলো ঢোকার গেটটা। এখান থেকে উপরে উঠে ওই উপরে আপনি মন্দিরটা যেতে পারবেন। আর উপর থেকে ভিউটা তো ভীষণ সুন্দর আসবে।
এই হলো নাগ মন্দির, আর ঠিক তার পাশ দিয়ে দেখুন টেঙ্গা রিভার বয়ে চলেছে, পুরো পাহাড়ের কোলে, ভারী সুন্দর, ভীষণ সুন্দর। এখানে আমরা যে আইএলপিটা বানিয়েছিলাম, এখানে এনারা আবার চেক করলেন একবার। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন চেক পোস্ট যেটা লেখা আছে। আমরা টেঙ্গা পৌঁছে গেলাম, আর এখানে দেখুন অনেকগুলো হোটেলসও আছে, আর বেশ কিছু দোকানপাটও এখানে দেখতে পাচ্ছি। বিশাল বড় একটা মার্কেট এরিয়া, টেঙ্গা মার্কেট এরিয়া। আমরা টেঙ্গা ক্রস করছি, আর সামনেই আছে বল অফ ফায়ার মিউজিয়াম, আর জাস্ট 3 মিনিটেই আমরা পৌঁছে যাব বল অফ ফায়ার মিউজিয়ামে। 1.3 কিলোমিটারে আছে। আমরা পৌঁছালাম বল অফ ফায়ার মিউজিয়াম, যেটা টেঙ্গাতে অবস্থিত। এই বল অফ ফায়ার মিউজিয়ামের ভেতরের ভিডিও দেখানো অ্যালাউ নয়, তাই আমি আপনাদেরকে বাইরের থেকেই এটা ঘুরিয়ে দেখাবো। এই মিউজিয়ামটি ভারতীয় সেনার সাহস এবং তাদের স্যাক্রিফাইসকে স্মরণীয় করে তুলে রাখার জন্যই নির্মিত হয়েছে। ভেতরে প্রবেশ করলে আপনারা ইন্ডিয়ান আর্মির সাহসের ইতিহাস, ছবি, আধুনিক ও ঐতিহ্যবাহী যন্ত্রপাতি, স্মৃতিচারণা, পাশাপাশি এখানের স্থানীয় জীবনযাত্রার প্রতিচ্ছবি মানে প্রাচীন পোশাক, হাতে তৈরি শিল্পকর্ম ইত্যাদি দেখতে পাবেন। মিউজিয়ামটিতে 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় ব্যবহৃত বন্দুক এবং রাইফেলও প্রদর্শিত হয়েছে। এর পাশাপাশি রয়েছে জওহরলাল নেহেরু এবং দালাই লামার এক ঐতিহাসিক আলোকচিত্র। বল অফ ফায়ার মিউজিয়ামটি টেঙ্গা ওয়ার মিউজিয়াম নামেও কিন্তু পরিচিত। বল অফ ফায়ার মিউজিয়াম থেকে বেরিয়ে এই দেখুন সামনেই আছে বাইট অফ লাইফ ক্যাফে, আপনারা চাইলে এখান থেকেও কিছু খেয়ে নিতে পারেন। আমরা এগিয়ে চলেছি এখন বোমডিলার দিকে। বোমডিলা এখান থেকে আরো 6 কিলোমিটার। ওয়েলকাম টু বোমডিলা। আমরা ফাইনালি বোমডিলাতে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 7:15। এবার বোমডিলা থেকে ডিরাংয়ের উদ্দেশ্যে আমরা যাব। প্রচুর হোটেল এবং হোমস্টে দেখতে পাচ্ছি বোমডিলাতে। আমরা বোমডিলা ক্রস করছি এখন। ডিরাং আর 26 কিলোমিটার। আমরা আর মোটামুটি 42 মিনিটসের মধ্যে পৌঁছাবো। So finally got the board. Welcome to Dirang. আমরা দিরাংয়ে অলরেডি ঢুকে গেলাম। এখন ঘড়িতে বাজে রাত 9টা। সত্যি সারাটা দিন বৃষ্টিকে সাথী করে নিয়েই আমাদের অরুণাচলের দিরাংয়ে প্রবেশ ঘটলো। অবশ্য আমাদের এখনো হোটেল পৌঁছতে সময় লাগবে, আরো প্রায় 3.4 কিলোমিটার মতন আমাদেরকে যেতে হবে উপরের দিকে।
পৌঁছালাম আমাদের আজকের আস্তানা হোটেল পেমালিং লর্ডস ইনে। এখানে আমাদের দুদিনের স্টে, তাই রুম ট্যুরটি থাকবে আগামী পর্বে। তবে চলুন দেখিয়ে দিই রুমে ঢোকার পরে আমার সবচেয়ে পছন্দের জায়গাটি। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। আমি জাস্ট ভাবছি কাল সকালে এই জায়গাটা কিরকম সুন্দর লাগবে। দিস ইজ সো বিউটিফুল, ওয়াও। এবার চলে আসলাম ডিনার করতে। ডিনারে আমরা পোলাও, চিকেন, তার সাথে প্লেন রাইস, ডাল এবং বাকি জিনিস নিয়েছিলাম। ডিনার সেরে রেস্ট নিয়ে আগামী দিনের জন্য রেডি হওয়ার পালা, কারণ আগামী এপিসোডে আপনাদেরকে নিয়ে যাব ডিরাংয়ের সবচেয়ে ফেভারিট প্লেসেস যেমন মান্ডালা টপস, শান্তি ভ্যালি ইত্যাদি জায়গাতে। তো টিল দ্য টাইম বিং, টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকুন এবং এপিসোডটি হাইপ, লাইক, কমেন্ট অবশ্যই করে